44তম মৃত্যুবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়ার সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা। প্রধান উপদেষ্টায় নির্বাচন বিমুখ অভিযোগ মির্জা আব্বাসের। বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নে বাংলাদেশকে $100 কোটি ঋণ দেবে জাপান। ডক্টর ইউনুস শিগেরু ইশিবার বৈঠক, 6 সমঝোতা সই। বৃষ্টির বাধায় ঢাকার বেশিরভাগ কাঁচা বাজারেই ক্রেতা কম, দামে স্বস্তি। রবি সোমবার আকাশে মিলতে পারে রোদের দেখা। বিকেলে বোর্ড পরিচালনা পর্ষদের সভা, বিসিবির নতুন সভাপতি হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের নির্বাচন চান না বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। সংস্কারের জন্য বিদেশ থেকে সরকার লোক আমদানি করছে বলেও অভিযোগ তার। দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও। রিপোর্ট শুভ মাহফুজের। 44তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে বৃষ্টি উপেক্ষা করে শেরেবাংলা নগরের মাজারে ঢল নামে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সহ নানা শ্রেণী পেশার মানুষের। দলের সিনিয়র নেতাদের নিয়ে মাজারে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা দোয়া ও মুনাজাত করা হয়। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন মির্জা আব্বাস। বলেন, নির্বাচন নিয়ে অহেতুক দোষারোপ করা হচ্ছে বিএনপিকে। খুব দুঃখের সঙ্গে একটা কথা বলছি, দেখলাম ইউনুস সাহেব জাপানে বসে বিএনপি সম্পর্কে বদনাম করছেন। একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে? তিনি বললেন একটি দল নির্বাচন চায়, আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না, সেটা ইউনুস, একটা ইউনুস। এদিকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গুলশান থানা বিএনপির আয়োজনের দোয়া মাহফিল ও খাবার বিতরণ অনুষ্ঠানে দলের আরেক স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, স্বৈরাচার পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয় নাই। জিয়াউর রহমান বাকশাল বাতিল করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। আজকে গণতন্ত্র হুমকির সামনে। আজকের বাংলাদেশের মানুষ স্বৈরাচারকে পতন ঘটিয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠা করতে পারে নাই। এই সরকার বলেছে যে জনগণের অধিকার ফিরিয়ে দেবে, তাদের প্রধান দায়িত্ব জনগণের অধিকারের মধ্যে ভোটের অধিকার প্রদান। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দোয়া মাহফিল ও বস্ত্র বিতরণ করে শেরেবাংলা নগর থানা বিএনপি। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ বলেন, গোটা জাতি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান। সমগ্র জাতি একটি সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষমান, এটা ওনার বোঝা উচিত এবং খুব শীঘ্রই একটি সুনির্দিষ্ট রোডম্যাপ প্রদান করবেন নির্বাচনের মধ্যে, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশি জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 44তম শাহাদাত বার্ষিকী আজ। 1981 সালের 30 মে এক ব্যর্থ অভ্যুত্থানে চট্টগ্রামের সার্কিট হাউসে নিহত হন তিনি। শহীদ জিয়াকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে বলে মনে করেন তার মুক্তিযুদ্ধকালীন সহকর্মী অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ। তার মতে, যে সততা আর দেশপ্রেমের কারণে জিয়া জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছে, সেটিকেই অবলম্বন করে এগিয়ে যেতে হবে বিএনপিকে। আহমেদ সরওয়ারের রিপোর্ট। বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্ম 1936 সালে বগুড়ার গাবতলীর নিভৃত পল্লী বাগবাড়িতে। 71-এ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান হিসেবে ব্যাপক খ্যাতি অর্জন করেন তিনি। মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাকে দেয়া হয় বীর উত্তম খেতাব। 1975-এর 7 নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার দৃশ্যপটে আবির্ভূত হন জিয়াউর রহমান। আমাদের ভুলে গেলে চলবে না যে জনগণই হচ্ছে আমাদের সকল শক্তির উৎস। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন 1977 সালে। একজন সফল রাষ্ট্রনায়ক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তার খ্যাতি পাওয়া জিয়াউর রহমান 1979 সালের সেপ্টেম্বরে গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
যে দলটি এ পর্যন্ত 4 বার নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনা করেছে। 19 দফা কর্মসূচি দিয়ে দেশে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতিকে এগিয়ে নেওয়ার এক নতুন অভিযাত্রার সূচনা করেন তিনি। দরিদ্রতার অভিশাপ থেকে জাতিকে মুক্ত করা সম্ভব না হলে স্বাধীনতা অর্থহীন হয়ে পড়বে। মাত্র 4 বছরের শাসনামলেই কৃষি উৎপাদন, গার্মেন্টস শিল্পের বিকাশ, জনশক্তি রপ্তানি, নতুন নতুন কলকারখানা স্থাপন সহ দেশের স্বনির্ভরতা অর্জনে জিয়াউর রহমানের নেয়া উদ্যোগ ব্যাপক সাড়া জাগায়। সবচেয়ে প্রথমে খাদ্যের চাহিদা মেটাতে হবে আমাদেরকে। চাহিদা মিটিয়ে আপনাদেরকে এই গ্রামের থেকে রপ্তানি করতে হবে অন্য জায়গায়। 1981 সালে এক ব্যর্থ সেনা অভ্যুত্থানে চট্টগ্রাম সার্কিট হাউসে মর্মান্তিকভাবে শাহাদাত বরণ করেন জিয়াউর রহমান। মৃত্যুর এত বছর পরও বিএনপি নেতাকর্মী, সমর্থক সহ অগণিত মানুষের স্মৃতিতে ভাস্বর হয়ে আছেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রাণপুরুষ জিয়াউর রহমান। বীর মুক্তিযোদ্ধা ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের মতে নানা অপপ্রচার চালিয়েও ইতিহাস থেকে মুছে ফেলা যায়নি বাংলাদেশি জাতীয়তাবাদের এই প্রাণপুরুষকে। বর্বর পাক বাহিনী যখন বাংলাদেশের মানুষের উপরে ভয়ঙ্কর সব মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল, সে সময় তৎকালীন আওয়ামী লীগ নেতারা দেশ ছেড়ে পাশের দেশে পালিয়ে গিয়েছেন এবং যেই স্বাধীনতা ঘোষণা তাদের দেওয়ার কথা ছিল, তাদের দেওয়া উচিত ছিল, সেটি দিতে তারা ব্যর্থ হয়েছেন। তিনি বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন 26শে মার্চ তারিখে এবং পুরো দেশের ছাত্র জনতা, সৈনিক সবাইকে উদাত্ত আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণের জন্য। জেড ফোর্স রণাঙ্গনে ইতিহাস সৃষ্টি করেছে, সবচাইতে বেশি সাহসিকতা পদক জেড ফোর্স অর্জন করেছে, আমাদের শহীদের সংখ্যাও সর্বাধিক। জিয়াউর রহমান অত্যন্ত দক্ষ কমান্ডার ছিলেন, সাহসের সাথে তিনি জেড ফোর্সকে পরিচালনা করেছেন, যে জন্যে আওয়ামী লীগ তার চরিত্র হননে লিপ্ত হয়েছে। আওয়ামী লীগের প্রচারণা হালে পানি পায়নি, জনগণ জিয়াকে তাদের হৃদয়ের অন্তঃস্থলে স্থান দিয়েছে অত্যন্ত সম্মানজনক অবস্থানে। তার মতে চেপে বসা ফেসিবাদের 5 আগস্টে পতনের পর জিয়ার আদর্শ আরও প্রাসঙ্গিক রাষ্ট্রীয় জীবনে। জিয়াউর রহমানের প্রদর্শিত আদর্শের পথে আমাদেরকে চলতে হবে। তিনি সততা এবং দেশপ্রেমের যে আদর্শ জনগণের সামনে উপস্থাপন করেছেন, বিএনপিকে যদি প্রাসঙ্গিক থাকতে হয় তাহলে তার সেই চেতনাকে ধারণ করে সততা এবং দেশপ্রেম, তার সততা এবং দেশপ্রেমের আদর্শকে শিরোধার্য করে আগে অগ্রসর হতে হবে বিএনপিকে, এবং এটি সবসময় সবার উপরে অগ্রাধিকার দিতে হবে জিয়াউর রহমানের আদর্শের বাস্তবায়ন। জিয়াউর রহমানের আদর্শ পুরোপুরি বাস্তবায়ন করা গেলে দল আর দেশকে সামনের দিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন এই বীর মুক্তিযোদ্ধা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নে বাংলাদেশকে $100 কোটি ঋণ সহায়তা দেবে জাপান। টোকিওতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার বৈঠকে এই ঋণ সহায়তার চুক্তি হয়। একই দিনে জাপানের সাথে আরও 6টি সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। জাপানের টোকিও থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের বিশেষ প্রতিনিধি সিকান্দার রহমান। জাপান সফরের তৃতীয় দিনে স্থানীয় সময় সকাল 11টা 30 জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। সেখানে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা। গার্ড অব অনার দিয়ে সম্মানিত করা হয় প্রফেসর ইউনুসকে। পরে দ্বিপাক্ষিক বৈঠকে বসেন জাপান ও বাংলাদেশ সরকারের প্রধান। সেখানে 6টি সমঝোতা স্মারক সই হয়েছে। এর মধ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের ওয়ান স্টপ সার্ভিস, ব্যাটারি চালিত সাইকেল তৈরির কারখানা, প্রিপেইড গ্যাস মিটার স্থাপন, তথ্য নিরাপত্তায় পাইলট প্রকল্প চালু ও বাংলাদেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চলে জমি চুক্তি সংক্রান্ত সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ। এ সময় বাংলাদেশের বাজেট সহায়তা ও রেলপথের জন্য $1 বিলিয়ন দেওয়ার কথা জানায় জাপান। অনগোয়িং যে প্রকল্পগুলো আছে সেগুলোতে সহযোগিতার বিষয়গুলো আলোচনা হয়েছে, বিশেষ করে মাতারবাড়ি নিয়ে।
এবং এছাড়াও আরো নতুন করে কোনো সহযোগিতা করা যায় কিনা সেগুলো নিয়ে আলোচনা হয়েছে, যেমন ডিপ সি ফিশিং এর একটা বিষয় আলোচনা এসেছে। এ সময় রোহিঙ্গা সমস্যার সমাধান সহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানায় জাপান। বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির দীর্ঘদিনের সহযোদ্ধা এই জাপান, একই সঙ্গে বাংলাদেশের অকৃত্রিম বন্ধুও জাপান। সেই জাপান সফরে যখন বাংলাদেশের এই মুহূর্তের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস আসলেন, তখন জাপান সরকার কিন্তু তার উদারতার হাত আরো বেশি প্রশস্ত করলো। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য বাড়তি বরাদ্দের কথা ঘোষণা করলো জাপান সরকার। সিকান্দার রেমান, বাংলা ভিশন, টোকিও, জাপান। আগের দিনের টানা বৃষ্টিতে বেশিরভাগ বাজারই পানিতে ডুবে গেছে। চাহিদা কম থাকায় কমেছে সবজির দাম। কমতির দিকে চাল, ডাল ও মাছের বাজারও। কোরবানির ঈদকে সামনে রেখে এলাচ সহ কিছু মশলাপাতির দাম বেড়েছে। কমেছে মুরগির দামও। বিস্তারিত মামুন আব্দুল্লাহর রিপোর্টে। আগের দিনের একটানা বৃষ্টিতে পানি জমে রাজধানীর বেশিরভাগ বাজারের চিত্র এমনই। বাজার করতে এসে কাদা পানির ভোগান্তি। বিক্রেতারা বলছেন, ছুটির দিনেও ক্রেতা তুলনামূলক কম। ক্রেতা কম থাকায় বেশিরভাগ সবজির দাম কমেছে কেজিতে 20 থেকে 30 টাকা। বাজার করতে আসা বেশিরভাগ মানুষের মুখেই স্বস্তির ছাপ। গত সপ্তাহে পটল ছিল 40, আজকে শুক্রবারে পটল হলো 20 টাকা কেজি। শসার কেজি এটা ভালোটা 2 কেজি 50, 1 কেজি 30। গত সপ্তাহে এটা আসলে 40। তো গত সপ্তাহে 40 টাকা করে নিয়েছে, আজকে তো 20 টাকা বলতেছে। আজকে 10-20 টাকা না, আজকে ভালোই কম আছে। যেরকম পটলটা ম্যাক্সিমাম সময় আমরা 40 টাকা করে কিনি, লোকাল বাজারে তো 80 টাকা, বাট এখানে আজকে নিলাম 20 টাকা করে। দামে স্বস্তি মাছের বাজারেও। বেশিরভাগ মাছের দামই কমেছে কেজিতে 50 থেকে 100 টাকা। ঈদকে সামনে রেখে দাম আরও কমার আভাস দিলেন বিক্রেতারা। পাঙ্গাস 200 টাকা কেজিতে কই মাছ, টাকি মাছ বেচি 500, আজ এই সপ্তাহে 400। মানে সব মাছের দামে কেজিতে 100 টাকা কমছে। বাজারে আসলে বোঝা যায় যে মাছ কম না বেশি, কারণ এটা যে কিনছে সে বুঝতে পারতেছে তার ইনকাম সোর্সটা কিরকম, সেই অনুযায়ী সে মাছটা কিনতে পারতেছে। চালের বাজারও কমতির দিকে। নাজিরশাইলের দাম তুলনামূলক কমলেও মিনিকেটের বাজার বেশ নিম্নমুখী। তবে সিন্ডিকেটের খপ্পরে তা কতদিন থাকে তা নিয়ে সন্দেহ ব্যবসায়ীদের। যে কমাটা আমরা আশা করছি না ওই হিসাবে কমে নাই, নতুন সিজন হিসাবে কমে নাই, কিন্তু ঈদের পরে মনে হয় এই কমটা থাকবো না। যেহেতু কর্পোরেট কোম্পানিগুলো চাল কিনে, তো তারা তো মনে করেন বিগত সরকার কর্পোরেট কোম্পানিরা তারা তো মিনি প্যাক বাজারজাত করত। বিগত সরকার তাদেরকে বড় প্যাকেটগুলা বাজারজাত করার অনুমতি দেওয়ার পরিপ্রেক্ষিতেই চালের দাম হুড় করে বাড়তে আছে। এক একটা কোম্পানি লক্ষ লক্ষ বস্তা স্টক করে রাখতে হয়। চিনি, তেল, ডালের দাম নতুন করে না বাড়লেও ঈদকে সামনে রেখে এলাচের দাম বেড়েছে। তবে তা গত বছরের তুলনায় কম বলে জানালেন বিক্রেতারা। একমাত্র এলাচের দামটা একটু বেশি, আর নইলে জিরা, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি গেছেবারের তুলনায় এবার দাম কমছে। যে জিরা ছিল 900 টাকা গেছেবার, ওই জিরা এবার 600 থেকে 650 টাকা। মুরগির বাজারে ব্রয়লার কেজিতে 160 টাকা আর সোনালী মুরগি বিক্রি হচ্ছে 240 টাকায়। মামুন আব্দুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। আরও 3-4 দিন অব্যাহত থাকবে বৃষ্টি। ঢাকা সহ সারা দেশে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। এদিকে টানা বৃষ্টির প্রভাবে গতরাত থেকে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। সকালে অধিকাংশ সড়ক থেকে পানি সরে গেলেও রাজধানীর নিউ মার্কেট সহ বেশ কিছু এলাকায় এখনও জলমগ্ন। রিপোর্ট আসমা আক্তার নুপুরের। বৃহস্পতিবার ভোর থেকে গভীর রাত পর্যন্ত টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জায়গায় জায়গায় পানি জমে যায়। অনেকটাই স্থবির হয়ে পড়ে জনজীবন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি দুর্বল হওয়ায় ঘূর্ণিঝড়ের আতঙ্ক অনেকটা কেটে গেছে। তবে লঘুচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে রবিবার পর্যন্ত। দুর্বল হয়ে গভীর নিম্নচাপ থেকে নিম্নচাপ হয়ে গেছে। পরবর্তী ধাপটা হলো সুস্পষ্ট লঘুচাপ। এটা দুর্বল হয়ে পরবর্তীতে আবার লঘুচাপ হয়ে আস্তে আস্তে সেটা আনইম্পর্টেন্ট বা গুরুত্বহীন হয়ে যেতে পারে। কিন্তু বৃষ্টিপাতের যে ধারাটা বা বৃষ্টিপাতের যে পরিমাণটা হচ্ছে আমাদের সারা দেশে, সেটা অব্যাহত থাকতে পারে আগামী 2 দিন। আজকে সহ 30 তারিখ, 31 তারিখ এবং 1 তারিখ পর্যন্ত সম্ভাবনা বেশি। তবে 2 তারিখের কাছাকাছি সময় গিয়ে ওদের অনেকটা উন্নতি হতে পারে। এদিকে আগের দিনের বৃষ্টির কারণে পানি না নামায় এখনও জলমগ্ন ঢাকা নিউ মার্কেট এলাকা। প্রয়োজনীয় কেনাকাটা করতে এসে দুর্ভোগে পড়তে হয় মানুষকে। ঈদ সামনে তো হচ্ছে, এখন কেনাকাটার একটা ব্যাপার তো থাকেই, তো এই বৃষ্টির জন্য যাতায়াতে অসুবিধা তো হচ্ছে আমাদের অনেক বেশি। ঢাকা শহরে পানি হইলে তো মানুষ গোসল করে ওঠে,
যেমন নর্দমার ময়লা, মানে ওয়াশরুমের ময়লা সবই তো আমাদের গায়ে লাগে। এর থেকে আমরা মুক্তি তো কিভাবে যে পাবো তা বলতে পারি না। ভুল দিনে ভুল পথে ভুল সময়ে আসলাম, এই যে অবস্থা হবে ঢাকা শহরে ভাবতে পারিনি। এই জায়গাগুলোতে পর্যাপ্ত পরিমাণ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে অল্প একটু পানি হইলেই সেটা মনে করেন যে মানুষের যে স্বাভাবিক জনজীবন এটাকে ব্যাহত করে দেয়, বাধাগ্রস্ত করে দেয়। পয় নিষ্কাশন ব্যবস্থা সচল রাখতে সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান নগরবাসীর। আসমা আক্তার, নূপুর, বাংলাভিশন, ঢাকা। কর্মসংস্থান ও বিনিয়োগ বাধাগ্রস্ত হয় এমন কোনো পদক্ষেপ বাজেটে না নেয়ার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। কলকারখানার চাকা বেগবান করতে ব্যবসা বান্ধব বাজেট ঘোষণার অনুরোধ ব্যবসায়ীদের। অর্থনীতিবিদরাও বলছেন, সংকোচনমূলক বাজেটের জন্য বড় রাজস্ব আয়ের টার্গেট ঠিক করা যৌক্তিক হবে না। প্রবৃদ্ধির বড় স্বপ্ন না দেখে বাস্তবায়নযোগ্য বাজেট তৈরির পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজের রিপোর্টে বিস্তারিত। দেশের পরিস্থিতি বদলালেও গতি পায়নি শিল্প কারখানার চাকা। গত 10 মাসে দেশি বিদেশি বিনিয়োগ যেমন কমেছে, তেমনি কর্মসংস্থানও হোঁচট খেয়েছে বেশ খানিকটা। এই পরিস্থিতিতে 2 জুন চলতি বাজেটের তুলনায় কিছুটা ছোট আকারের বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। তবে নতুন বাজেট ছোট হলেও বাড়ছে রাজস্ব আয়ের টার্গেট। 1.25 লাখ কোটি টাকার রাজস্ব ঘাটতি সত্ত্বেও সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে 40,000 কোটি টাকা বাড়িয়ে ধরা হচ্ছে নতুন লক্ষ্যমাত্রা। তবে ব্যবসায়ী ও উদ্যোক্তারা চান, শুল্ক করের প্রভাবে ব্যবসায়ীরা যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হন, সেই উদ্যোগ বাজেটে থাকা জরুরি। গ্যাসের প্রেশার খুবই কম, 0.5 দিয়ে তো বয়লারও চলে না, ক্যাপটিভও চলে না। তারপর পিডিবি বা আরএভি 8 থেকে 10 ঘন্টা লোডশেডিং। তো এইভাবে তো আর ইন্ডাস্ট্রি চালানো যাচ্ছে না। এই বাজেটে প্রথম নিশ্চিত করতে হবে এনার্জিটাকে, দ্বিতীয় করতে হবে যে আমার বেসিক র মেটেরিয়াল যেটা আমরা বাইরের থেকে আনি সেটার উপর যাতে জিরো ট্যারিফ থাকে। আর একটা হচ্ছে ব্যাংকগুলো যাতে অবাধভাবে তারল্য দিতে পারে, এবং ব্যাংকগুলো যেই লোনগুলো বাইরে দিয়েছে বা খিলাফ হয়েছে সেগুলোর ব্যাপারে বাংলাদেশ ব্যাংকে আরও অ্যাক্টিভ হইতে হবে। অর্থনীতিবিদরাও বলছেন, বাজেটের মূল ফোকাস হওয়া উচিত উচ্চ মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরা। উচ্চ প্রবৃদ্ধির বড় টার্গেট না ধরে এবার বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান বান্ধব যৌক্তিক পদক্ষেপ নেয়ার পরামর্শ বিশ্লেষকদের। 900-এর বেশি প্রকল্প আছে, যেগুলো প্রকল্প আছে কিন্তু তার মধ্যে কোনো বরাদ্দ নাই। এই যে একটা সংস্কৃতি আমাদের গড়ে উঠেছে যে আমরা বড় বড় প্রকল্প, অনেক বেশি প্রকল্প নিব এবং কিন্তু সেগুলো বাস্তবায়ন করার ক্ষমতাটা আমাদের নাই, এবং সেগুলো না করতে পারলে তাহলে তো উদ্দেশ্য কখনোই অর্জিত হবে না। আকার দেখে বাজেটটাকে বিচার করা উচিত নয়, বরং এর বিচার করা উচিত এর গুণগত মান কতটুকু, অর্থাৎ এগুলো আমাদের গুণগত কতটুকু পরিবর্তন করতে পারবে। নতুন সরকার এসেই বদলে ফেলে এমন প্রকল্প হাতে না নেয়া বা শুল্ক করের কাঠামোয় বড় পরিবর্তন না করার পরামর্শ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলাভিশন, ঢাকা। ক্রিকেট। সবকিছু ঠিক থাকলে আজই বিসিবির নতুন সভাপতি পদে আসীন হতে যাচ্ছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও টেস্ট বাংলাদেশের প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। বোর্ড সূত্রে জানা গেছে, বিকেল 4:30টায় বোর্ড পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হবে। গত 5 আগস্টের পর ফারুক আহমেদকে বিসিবির সভাপতির দায়িত্ব দেয় অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু সাম্প্রতিক সময়ে নানান বিতর্ক জন্ম দিয়ে বোর্ড পরিচালকদের রোষানলে পড়েন ফারুক। তার পদত্যাগের দাবি ওঠে। ফারুক পদত্যাগে রাজি না হয় বৃহস্পতিবার বিকেলে বিসিবির 8 পরিচালক তার প্রতি অনাস্থা জ্ঞাপন করেন। কয়েক ঘন্টার মধ্যেই এনএসসির পক্ষ থেকে বিসিবিতে তার মনোনয়ন বাতিলের চিঠিও পাঠানো হয়। পরে আরও একটি চিঠি পাঠানো হয়, তাতে এনএসসির নির্ধারিত 5 মনোনীত কাউন্সিলের মধ্যে ফারুকের মনোনয়ন বাতিল করে আমিনুল ইসলাম বুলবুলকে মনোনয়ন দেওয়ার কথা জানানো হয়। বিসিবির নির্ভরযোগ্য সূত্র আরও জানিয়েছে, আজ বিকেল 4:30টায় ফারুককে ছাড়াই নতুন পরিচালক পরিষদের সভা হবে। অন্যতম পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের সভাপতিত্বে সেই সভাতেই বুলবুলকে নতুন বোর্ড পরিচালক হিসেবে গ্রহণ করা হবে। এরপর পরই হবে নতুন সভাপতি নির্বাচন। সূত্রের দাবি, বুলবুল নির্বাচন করবেন এবং সর্বসম্মতিক্রমে নতুন বিসিবির সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে যাবেন। বিসিবির পরবর্তী নির্বাচনের আগে 4 মাসের জন্য দায়িত্বপ্রাপ্ত হবেন বুলবুল। বাতাসের তীব্রতায় চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন চরপাড়া ঘাটে দড়ি ছিঁড়ে তীরে চলে এসেছে 2টি লাইটারের জাহাজ। এতে তেমন ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। গভীর নিম্নচাপের কারণে চট্টগ্রামে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, পাহাড় ধসেরও শঙ্কা রয়েছে। অন্যদিকে সাগর উত্তাল থাকায় বন্ধ রয়েছে বহিনোঙ্গরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাস। তবে বন্দরের জেটি, ইয়ার্ড, টার্মিনাল ও
অফ ডগগুলোর আমদানি রপ্তানি কার্যক্রম চলছে। এদিকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিষখালী নদীর তীরবর্তী 5 কিলোমিটার বেড়িবাঁধ আংশিক ভেঙে গেছে। হুমকির মুখে এসব এলাকার ঘরবাড়ি ও ফসলি জমি। বিষখালী ও সুগন্ধা নদীর জোয়ারের পানি স্বাভাবিকের চেয়েও 3 থেকে 4 ফুট বেড়েছে, তলিয়ে গেছে নিম্নাঞ্চল। ওইসব এলাকায় মরিচ, মুগ, তিল, আলু, বাদাম পানিতে নষ্ট হয়ে গেছে। বিভিন্ন এলাকায় মাছের ঘের ও খামারও তলিয়ে গেছে। রাতভর বৃষ্টিতে রাঙামাটিতে পাহাড়বাসীর মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। পাহাড় ধসের শঙ্কায় নির্ঘুম রাত কাটিয়েছে পাহাড় ঘেঁষা হাজারো মানুষ। গতরাত থেকে জেলার বেশ কিছু জায়গায় পাহাড় ধসের খবরে স্থানীয় লোকনাথে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে কয়েকটি পরিবার। রাঙামাটি জেলা প্রশাসন থেকে সতর্কতা জারি করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে পৌর এলাকা সহ জেলার প্রত্যেকটি উপজেলার আশ্রয় কেন্দ্র। এদিকে বৃষ্টিতে রাঙামাটি চট্টগ্রাম সড়কের বেশ কয়েকটি জায়গায় পাহাড় ধসের খবর পাওয়া গেছে। সড়কে পড়ে থাকা পাহাড়ি মাটি সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করছেন রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের কর্মীরা। এছাড়াও জেলা প্রশাসন ও রোভার স্কাউটের বেশ কয়েকটি টিম পাহাড় ধস এলাকায় লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। 44তম মৃত্যুবার্ষিকীতে শহীদ প্রেসিডেন্ট জিয়ার সমাধিতে নেতাকর্মীদের শ্রদ্ধা। প্রধান উপদেষ্টায় নির্বাচন বিমুখ, অভিযোগ মির্জা আব্বাসের। বাজেট সহায়তা ও রেলপথ উন্নয়নে বাংলাদেশকে $100 কোটি ঋণ দেবে জাপান। ডক্টর ইউনুস শিগেরু ইসুবার বৈঠক, 6 সমঝোতা সই। বৃষ্টির বাধায় ঢাকার বেশিরভাগ কাঁচা বাজারে ক্রেতা কম, দামে স্বস্তি। রবি সোমবার আকাশে মিলতে পারে রোদের দেখা। বিকেলে বোর্ড পরিচালনা পর্ষদের সভা, বিসিবির নতুন সভাপতি হতে পারেন আমিনুল ইসলাম বুলবুল। দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়। এর আগে দুপুর 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/bangladeshinews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshinews। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।